নমস্কার, আমি কল্যাণ নয়। আজকে আমুদরিয়া নিউজে হাতি ও অভিযান বিষয়ে যে পর্ব আমরা আনতে চলেছি, সেটার জন্য আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি হাতি বিষয়ক জানতে অভিযানের কাছে। চলুন আমরা যাব। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। চুজ করবে, আর ফিমেল যখন মেলকে চুজ করবে, এটা খুব একটা সাংঘাতিক ব্যাপার। তখন রীতিমতো লড়াই করতে হয়, কে ফিটেস্ট, কে যোগ্য, যার জোর, যার সব দিক থেকে আইডিয়াল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হাতির ক্ষেত্রে এই জিনিসটাই প্রযোজ্য, এবং রীতিমতো খুনাখুনি কাণ্ড হয়ে যায়, মরেও যায়, অনেক সময় হাতি মারা যায়। তো আলটিমেটলি দেখা যায় যে ফিটেস্ট তাকেই আর কি ও চুজ করবে। সব জায়গায় প্রকৃতিতে তাই ওদের মধ্যে এই জিনিসটা আর কি মারাত্মকভাবে হয়। আচ্ছা, আমাদের এবার আমরা প্রসঙ্গক্রমে একটু উত্তরবঙ্গের হাতি প্রসঙ্গে, সবই উত্তরবঙ্গের হাতি প্রসঙ্গে আলোচনা করলাম মূলত। এখানে তুমি যে কাজ করতে গেছো, তুমি তো প্রচুর জায়গা বলতে নর্থ ইস্টের নানান জায়গা, ত্রিপুরা, মণিপুরও কাজ করেছো? না, মণিপুরে করিনি, আমি এদিকে গারো হিলসে করেছি, আসামে করেছি। আসামে এই দিকটাতে করা হয়েছে, নর্থ ইস্টে মোটামুটি। ওই দিককার যে হাতির বসতি, ওই দিককার যে হাতিরা আর আমাদের এই উত্তরবঙ্গের এই মাসের হাতিদের মধ্যে মূল চরিত্রগত পার্থক্য কিছু মানে পাওয়া যায় কি? চরিত্রগত না, চরিত্রটা না ডিপেন্ড করে হচ্ছে যে ও কোথায় থাকছে, ভূগোলটার উপরে। হ্যাঁ, একটা তো ল্যান্ডস্কেপ, এবং তার মধ্যে অনেক কিছু চ্যালেঞ্জ থাকে। যেরকম ল্যান্ডস্কেপটা ওর জন্য কতটা পারফেক্ট, আইডিয়াল কিনা, মানে ক্যারিং ক্যাপাসিটি কত, ও সেখানে থাকার জন্য মানে পছন্দের মতন জায়গা কিনা, নাকি মানুষের উপদ্রব বেশি। তো জেনারেলি আমি যত নর্থ ইস্টের দিকে যাব, তত আমার জঙ্গলের পরিমাণটা বাড়ে, এবং জঙ্গল অনেকটা বেশি ভার্জিন। আমি মানুষ দেখি, কাজিরাঙা দেখি, বা ভুটানের ফুটেলসগুলো দেখি, সেখানে এখনও জঙ্গল ইনট্যাক্ট আছে। সেই তুলনায় আমাদের উত্তরবঙ্গে জঙ্গল আছে, কিন্তু উত্তরবঙ্গে ফ্র্যাগমেন্টেড, মানে প্রত্যেকটা জঙ্গল খাপছাড়া এরকম আঙুলের মতন হয়ে আছে। এবার যেহেতু খাপছাড়া জঙ্গল, সেহেতু এখানে হাতিদের চ্যালেঞ্জটা অনেক বেশি। প্রতিনিয়ত মানুষের সাথে আসছে, তাদের মুখোমুখি হতে হচ্ছে, ঠিক আছে। এবং জঙ্গল থেকে একটু বাইরে বেরোলেই চা বাগান, তার আর্মি ক্যান্টনমেন্ট, রেল লাইন, মানুষ, গ্রাম, শহর সবই আছে। তো তার মাঝখান থেকেও আর কি ওকে সার্ভাইভ করতে হচ্ছে। তো ওই জন্য চরিত্রগত দিক থেকে এরা অনেকটা বেশি অ্যাডভান্স আমি মনে হয়, ঠিক আছে। ওরা অনেক বেশি মানানসই, মানুষের সাথে মানিয়ে নিতে পারে। অ্যাক্সিডেন্ট হয়, থাকবেই, যেটাকে আমরা ট্রায়াল এরর বলি আর কি। শুধু আসামেও আছে অ্যাক্সিডেন্ট, আসামে হাতির সংখ্যাও বেশি। আমাদের এখানে উত্তরবঙ্গে অ্যারাউন্ড এখন 650-র কাছাকাছি আর কি হাতি, 650-700 যাবে না, 650-র কাছাকাছি। তো সেন্সাস রিপোর্ট বলে যে 488 2011 আর কি, এই 2017 রিপোর্ট। তো কিন্তু তার বাইরেও তো হাতি আছে। তো অ্যারাউন্ড ওই 700-র কাছাকাছি আর কি হাতি এখন ঘুরে বেড়াচ্ছে এখানে। বরঞ্চ সেখানে আসামে প্রায় 5000-এর কাছাকাছি হাতি। তো এই 5000 হাতি আর 700 হাতির মধ্যে কিন্তু ল্যান্ডস্কেপটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখন তো এই যেহেতু টেকনোলজির উন্নতি হয়েছে প্রচুর, তো এই টেকনোলজি দিয়ে তো সঠিক সংখ্যাটা বের করতে পারে। হ্যাঁ, মেইন হচ্ছে যে সেন্সাস হয়, ট্যাগ লাগায় হাতির কানে। না, ওইটা তো একটা নির্দিষ্ট হাতিকে স্টাডি করার জন্য সারাদিনের অ্যাক্টিভিটিস কি, আরও বিভিন্ন তথ্য আর কি ওটা থেকে বের করা যায়। বাট যেটা হয় সেটা হচ্ছে যে সেন্সাস হয় এখানে 5 বছর বাদে বাদে সেন্সাস হয়। তো 17-তে লাস্ট সেন্সাস হয়েছিল, তারপরে আর সেন্সাস এখনো হয়নি। হ্যাঁ, তো এখন দেখা যাক এটা কবে হয় নেক্সট। আচ্ছা, হাতি নিয়ে, হাতি তুমি সাথে প্রচুর কাজ করেছো, হাতি নিয়ে কাজ করেছো, তোমার স্পেশাল কিছু ঘটনা এরকম একটা হয়েছে, এরকম একটা ফেস্ট আসছে, এরকম একটা ঘটনা? হাতি নিয়ে তো সবই স্পেশাল, সবই স্পেশালের মধ্যে একটা দুটো শুনি। স্পেশাল বলতে গেলে একটা, মানে তখন আমি 2013 12 বা 13 সালের ঘটনা, 13 সালেরই ঘটনা। তখন হাতিঘিসা হচ্ছে নকশালবাড়ির আগে একটা ছোট্ট জায়গা। তো আমি ওটা বলেছিলাম যে হাতির রেডিও শোনা আর কি। রেডিও হাতি শুনতে খুব পছন্দ করে। হ্যাঁ, সেটা একটা মানে একটা কোইন্সিডেন্টলি একটা ঘটনাই ছিল। তো হাতিঘিসায় এক ভদ্রলোক ছিল, তুফান মল্লিক, আমার সাথে খুব ভালো পরিচয় ভদ্রলোকের। উনি সোশ্যাল ওয়ার্কার এবং পলিটিক্যাল দিক থেকেও উনি আলাদা মাপের লোক। তো তুফান মল্লিক আমাকে খবর দিল যে হাতিঘিসায় প্রায় 70+ আর কি এলিফ্যান্ট তখন ঢুকেছে। উত্তম ছাটের জঙ্গল, একদম ছোট জঙ্গল, নকশালি আমলের
এগুলো সব জায়গা ছিল আর কি, জঙ্গলগুলো, টুকরিয়া ঝাড়, উত্তম ছাড়। সে উত্তম ছাড়ের জঙ্গলে প্রায় 70-80টার কাছাকাছি আর কি হাতি। তো তখন আমি আর আমার এক বন্ধু ছিল প্রণয় বলে, আমরা দুজন গেলাম ওখানে, এবং আমরা প্ল্যান করেছিলাম ওখানে নাইট আউট করবো, ফার্মার্সদের সাথে থাকবো, কি হচ্ছে ওইখানে সেই সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করবো। আমরা গেলাম ওখানে গিয়ে, আমরা রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় এখান থেকে বেরিয়েছিলাম, গিয়ে তারপর হাতিকের সাথে স্টে করি রাত্রে, এবং প্রচণ্ড বৃষ্টি, টানা বৃষ্টির মধ্যে আমরা রেইনকোট ফেনকোট নিয়ে গেছি। ওখানে ওদের সাথে আর কি ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করার পর বিভিন্ন জায়গায় যাই, ওরা কীভাবে রাত্রেবেলায় ডিউটি করছে। তখনও অ্যাকচুয়ালি ধানের সিজন চলছিল, ঠিক আছে। এবার সেই সময় কিশোর প্রধান বলে এক ভদ্রলোক আর কি, সেও আমার খুব ভালো বন্ধু, সে তার বাড়িতে আর কি আমরা ছিলাম রাত্রে। তো আমরা যখন ওর বাড়িতে থাকি সেই সময় ওর বাবা অন্য একটা বাড়িতে আর কি ধান পাহারা দিত, গোলাই, কারণ ধান উঠিয়ে ওরা আর কি ওখানে রাখতো, ওখানে পাহারা দিত জঙ্গলের সাথে লাগানো। তো আমাদের কিশোরের কাছে ফোন আসে যে এরকম ওর বাবার বাড়িতে হাতি ঢুকেছে। তো ওই বৃষ্টির মধ্যে আমরা তখন যাই, হ্যাঁ ধান খাওয়ার লোক, গিয়ে দেখি হাতি ঘরটা ভেঙে দিয়েছে পুরো, একদম গুঁড়ো গুঁড়ো, ওর বাবাকে খুঁজে পাওয়া যায় না। তারপর অনেক এদিক ওদিক খোঁজার পরে বাবা পাশের বাড়িতে গাছের মধ্যে উঠে বসেছিল, উপর থেকে লাইট মারছে আমাদেরকে। হ্যাঁ, আমরা বাবার সাথে গিয়ে কথা টথা হয়, এবং হাতিটা ওখান থেকে বেরিয়ে যায়। এবার বাবা বলে যে এই যে আমার ঘরটা দেখো। তখন দেখলাম মাটির ঘর, পুরো ভাঙা, ঘরের অনেক জিনিসপত্র আর কি নষ্ট হয়েছে। একটা সবুজ রঙের রেডিও ছিল, রেডিওটা ওর বাবার কিছুদিন খুঁজে পাচ্ছে না, সে পুরনো রেডিও। এবং আমি জিজ্ঞেস করলাম রেডিওটা কীরকম, বললো বক্স কাটিং রেডিও, উপরে হ্যান্ডেল দেওয়া, রেডিওটা আর খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, বলে দেখা গেলো যে রেডিওটা কোথায়, কেউ হয়তো নিয়ে ঠিক গেছে। তো আমরা ওখান থেকে চলে আসি, চলে আসার পরে আমরা ওইখান থেকে বেরিয়ে, একটা স্কুল আছে ওইখানে, রামভোলা প্রাইমারি স্কুল। এই রামভোলা প্রাইমারি স্কুলের সামনে একটা মাঠ, ওই মাঠের সামনে একটা বড় কদম গাছ, কদম গাছের সামনে দেখি 2-4 জন লোকজন দাঁড়ানো। তখন বৃষ্টি একটু কম কম হালকা হালকা পড়ে যাচ্ছে, টর্চ ফর্চ নিয়ে আমাদেরকে লাইট মারে, আমরা যাই, গিয়ে জিজ্ঞেস করি কী হয়। তখন বলে হাতি এখানেই আছে। কোথায়? সেই বাঁশঝাড়ের মধ্যে। এবার ব্যাপার হচ্ছে ওইখান থেকে এক ভদ্রলোক সাইকেল নিয়ে আসছিল বৃষ্টির মধ্যে, ও বাড়িতে ঢুকবে, গ্রামে তখন হাতি ঢুকে গেছে, ওই হাতিটাই সিঙ্গেল এক দাঁতাল, এই তো জানে না। এবার ও দেখে যে বাঁশঝাড়ের ভিতর থেকে রেডিওর আওয়াজ আসছে। ও আবার হচ্ছে যে এত রাত্রেবেলা এখানে বাঁশঝাড়ে কে, ও লাইট মেরে জিজ্ঞেস করতে গেছে, গিয়ে দেখে হাতি। এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে হাতি, ওর বাবা মানে কিশোরের বাবা ঘরে শুয়েছিল, রেডিওটা ছিল হচ্ছে যে জানলার উপরে কোনো একটা জায়গায় ঝোলানো অবস্থায়, হাতি সুর ঢুকিয়েছে। এবার সুরটা হচ্ছে রেডিওর ওই হাতলের মাঝখান দিয়ে ঢুকেছিল। এবার সুর বের করাতে রেডিওটা সুরের মধ্যে আটকে যায় কোনোভাবে, ওই অবস্থায় হাতি বেরিয়ে যায়, বের করতে পারছে না, ঘরটার ভেঙে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে এবার ও তো সুরের মধ্যে, রেডিও তো অন, ও ওইখান থেকে পাশেই হচ্ছে বাঁশঝাড়ে গিয়ে চলে গেল। ওখানে গিয়ে দাঁড়িয়েছিল বাঁশঝাড়ে, যখন বৃষ্টি হচ্ছে সেই সময় লোকটা আসে, ও ভাবছে কোনো লোক ওখানে বসে আছে। তো এটা ছিল হচ্ছে, আমার খুব হাসি লেগেছিল, এটা নিয়ে একটা গল্প লেগেছিল আর কি, ঠিক আছে। সেই সবুজ রেডিওটা পরে উদ্ধার করা গেছে, সেটা আমরা পরে ছবি খুলতে পেরেছিল, হ্যাঁ, ওটা ছবি টবি তোলা হয়েছিল, সেই আমাদের আছে আর কি সেই সংগ্রহে আর কি সেই রেডিওটা। এটা আরও অনেক এরকম ছোট ছোট প্রচুর গল্প আছে। মানে হাতি রেডিও ফ্রিকোয়েন্সিটা মানে ইয়ে করতে পারে নাকি? না, ও তো যে কোনো সাউন্ডই ওর, হ্যাঁ, ও রিসিভ করতে পারে, ওর ওগুলো কোনো ফ্যাক্টর না, মানে যত দূরেই সাউন্ড হোক না কেন, ও কান সবসময় রেডি, কান আর সুর হচ্ছে ওর শরীরে সবচেয়ে দামি। মানে এইটা তো ঠিকই আছে, মানে না আমার না কত সময় অদ্ভুত অদ্ভুত ব্যাপার লাগে, মানে এই যে অন্ধের হস্তি দর্শন, এগুলো গল্প তো ছোটবেলা থেকেই শোনা, যে যেখানে ধরেছে হাতি এরকম, হাতি কিরকম, হাতি কুলোর মতো, হাতি কিরকম, হাতি এরকম। তো বিষয়টা হচ্ছে এটা আমার জানতে খুব ইচ্ছে করে, এত বড় একটা শরীর, তার অতটুকু একটা ল্যাজ, মানে এইগুলো আসলে ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে। এই যে প্রকৃতি তৈরি করেছে মানে ওর ল্যাজটাকে, তো আমার মনে হয় আসলে কি এই সমস্ত পশুদের তো মূলত ল্যাজটা হচ্ছে ওই পোকা মাছি তাড়ানোর জন্য। তো যেমন ঘোড়ার একটা বড় ল্যাজ, গরুরও বড় ল্যাজ, বাঘের তো আছেই, হাতির অতটুকু একটা ছোট ল্যাজ। হাতির লেজ, মানে অ্যাকচুয়ালি লেজটা হচ্ছে হাতির একটা বড় আইডেন্টিফিকেশন, ঠিক আছে।
মানে লেজ দেখেও হাতিকে চেনা যায়। লেজের বিভিন্ন ভাগ আছে। আচ্ছা, হ্যাঁ, এবার লেজের মধ্যে কি হয়, লেজের যে লম্বা, লেজ কতটা লম্বা সেটার উপর, সেটা দেখেও আর কি হাতিকে আলাদাভাবে, নির্দিষ্ট হাতিকে আলাদাভাবে চেনা যায়। মানে পুরুষ হাতির লেজ বড় না মেয়ে হাতির লেজ বড়? না, ওইটা ফ্যাক্টর না। পুরুষ হাতিরও হয়, মাদি হাতিরও হয় লেজ বড়, কিন্তু লেজের যে লেন্থটা, এটার এক এক ধরনের টার্ম আছে। আবার লেজের মাথায় যে চুল থাকে, ওটা ব্রাশ বলে, সেই চুলের আর কি ধরন আলাদা। যেমন আমি বলি যে হাতির লেজ যদি হাতির একদম গোড়ালি অব্দি ঠেকে, মাটিতে ঠেকে যায়, তাহলে সেটাকে আমরা বলি ঝাড়ু দুম। ঝাড়ু দুম? হ্যাঁ, দুম মানে হচ্ছে লেজ, দুম মানে লেজ। হ্যাঁ, আর ঝাড়ু মানে হচ্ছে ঝাড়ু, মানে ঝাড় দেওয়া। গোড়ালি থেকে একটু উপর অব্দি গেলে, মানে পায়ের যে ভাঁজের থেকে একটু নিচে থাকবে, কিন্তু গোড়ালি থেকে একটু উপর, সেটা হয়ে গেল হচ্ছে শের দুম। শের মানে হচ্ছে বাঘের লেজ। বাঘের লেজ সবসময় এই হাঁটু ভাঁজের উপরে থাকে। তো এটা বলে শের দুম, একটা হলো ঝাড়ু দুম। তার থেকে আর একটু যদি উপরে আসে, মানে এই ভাঁজ অব্দি, তাহলে ওটা হচ্ছে পঙ্খী দুম। পঙ্খী দুম মানে পাখির যে লেজ হয় সবসময় এই ভাঁজ অব্দি থাকে, পাখির যে ভাঁজটা থাকে পায়ের, সেখানে এসে লেজটা শেষ হয়, ওটা বলে পঙ্খী দুম। ঠিক আছে, কিছু লেজ থাকে একদম মাথায় লোম থাকে না, কাটা থাকে। ঠিক আছে, মানে কোনো লোম থাকলো না, আমরা ভাবলাম যে এটা তো দেখতে শুয়োরের মতো লাগছে, তো ওই যে কাটা লেজ ওটাকে বলে বান্ডা। বান্ডা মানে হচ্ছে যে কোনো কিছু নেই, কাটা, লেজটা কাটা। আবার অনেক সময় হয় যে ওই লেজই বান্ডার মতনই দেখতে, কিন্তু মাথায় অল্প একটা দুটা আর কি চুল আছে শেষের দিকে। অনেক সময় স্কিনের ডিজিজ হয়, উকুনের থেকে হয়, স্ক্রাফ পড়ে, তখন ওটা পড়ে যায় আর কি চুলগুলো, ওটা বলে বালখান্ডি। বাল মানে হচ্ছে চুল, খান্ডি মানে খণ্ড খণ্ড করা, এটা বালখান্ডি। তো এই যে এতগুলো লেজের ধরন আরও আছে। মাটিতে ঠেকে লেজ আবার এরকম সামনের দিকে উপরে উঠে যায়, নাক ফেলে। হ্যাঁ, খুব কম, এটা খুব রেয়ার, মানে 100টা হাতির মধ্যেও একটা দেখা যায় না এরকম। আমি একবারই পেয়েছিলাম, মাটিতে ঠেকে ও আর কি উপরে, মানে অনেকটা সাপের ফোনার মতো, নাক ফেনি বলে ওটাকে। ওটা খুব আসামে আমি দেখেছিলাম একবার। হ্যাঁ, তো এই যে লেজের যে আলাদা আলাদা ধরন, ঠিক আছে, তারপর যে ব্রাশ থাকে, লেজের মাথায় যে চুল থাকে, দুধারে, লেজের দুধারে যদি চুল হয় সেটা এক ধরনের ব্রাশ হয়, সেটা এক ধরনের বুরুশ লেজ বলে। ঠিক আছে, একধারে হলে হচ্ছে যে আমাদের কি বলে পাখনা লেজ হয়। হ্যাঁ, মাছের মিন লেজ হয়, দুধারে থাকলে হচ্ছে মিন লেজ। মিন লেজ মানে হচ্ছে মাছের মতো, মাছের যে লেজ হয় একদম ওরকম হয়। তো এই যে প্যাটার্ন, এগুলো দেখে হাতিকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা যায়। এবার আমি বলি যে লেজের কাজটা শুধু কি মশা মাছি তাড়ানো না, লেজের একটা ভাইটাল রোল আছে। এই যে লেজের মাথায় যে ব্রাশটা থাকে বা যেটা লোমটা থাকে, লোমটা কি করে, এই যে মাদি হাতিরা যখন ওদের সেক্রেশন হয়, ঠিক আছে, এবার সেক্রেশনটার যে রসটা বের হয় পিছনি থেকে, তখন ওই লেজটা রসের মধ্যে ওরা লাগায়, লাগিয়ে হাওয়াতে ফ্ল্যাগিং করে। ও আচ্ছা, যেটা আর কি অ্যাট্রাকশন করে হচ্ছে মেলকে। আচ্ছা আচ্ছা, ছড়ায়। হ্যাঁ, মেল সেটা সেন্স করে হচ্ছে সুর দিয়ে, কারণ হাতিদের মধ্যে যত সিগন্যালিং হয় সব হচ্ছে ফেরোমনিক সিগন্যালিং। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ও সুর দিয়ে ওটাকে সিগন্যাল নিল যে ও আমাকে সিগন্যাল দিচ্ছে, এবার ও গিয়ে সুর দিয়ে ওই লেজটাকে টাচ করে। শুধু লেজ টাচ না, লেজের তো ও সেক্রেশনটাকে নিয়ে টাচ করবে, সুরের ডগাটা, বিকজ হাতিদের সুরের যে মাথাটা হয় খুব সংবেদনশীল হয়, মারাত্মক। শুধু ওখানে টাচ করবে না, ও তখন জনিদেশও আর কি টাচ করে, ওখান থেকে ও স্মেলটা নিচ্ছে, নেওয়ার পরে বুঝবে যে এই মেয়েটা, এই হাতিটা এখন এস্ট্রেসে আছে কিনা, পিরিয়ডে আছে কিনা। ঠিক আছে, এই যে কানেকশন, এটা হচ্ছে লেজ থেকে শুরু হয়, সুরে গিয়ে শেষ হচ্ছে। কথা হয়ে গেল তো মানে হঠাৎই আমার মনে হচ্ছিল আর কি লেজ প্রসঙ্গে আসলে। যাই হোক, এটা একটা মারাত্মক বিষয়, এটা অনেকেই আমি তো জানতামই না, অনেকেই সম্ভবত জানতেন না। তো এই প্রত্যেকটা ওদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে বিভিন্নভাবে ওরা ইউজ করছে, কান, তার পা, শরীরের চামড়া, ঠিক আছে, পিঠের শির দ্বারা, চোখের পল্লব, সব কিছুরই একটা আলাদা আলাদা ভূমিকা আছে আর কি। এবং শরীরের মধ্যে হাতিদের শরীরে লোমও থাকে, যখন ছোট অবস্থায় থাকে, বাচ্চা অবস্থায় প্রচুর লোম থাকে। আমরা অনেক সময় ম্যামথের মতনও ভাবি, কিন্তু যখন যত বয়স বাড়ে লোম কমতে থাকে, অনলি সার্টেন এরিয়াতে তখন লোমগুলো টিকে থাকে। সো লোম মিনস হচ্ছে সংবেদন, এবং সুরের ডগায় কিন্তু লোম থাকে। হ্যাঁ হ্যাঁ, গল্প তো শেষই হবে, প্রচুর গল্প হাতি।
আর একটা বিষয় এটাও আমার মনে হয় খুব আর কি, হাতিটা এটা তুমি আরো ভালো বলতে পারবা, আমি যতটুকু হাতিকে নিয়ে জয়ন্তী বা চিলাতে হাতির সাথে আমি কাটিয়েছি, মানে এমনও হয়েছে যে হাতি আমার ঘর নাড়ছে আর কি, জানলা দিয়ে শুরু টুকে দিয়েছে, খাবে টাবে বলে, এইখানে আমার বিছানা, সারা ঘরটাই কাঁপছে, ঘর সারা ঘরটাই কাঁপছে। যাই হোক, এরকমও গেছে আমার অনেক রাত্রির। তারপরে ওই হিসেবে ওইদিকে একটা আচ্ছা পাড়া নামে একটা জায়গা আছে, আচ্ছা, কালচিনি, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে আমি বেশ কিছুদিন ছিলাম, এমনি বেড়ানোর জন্যই ছিলাম, অন্যান্য কাজেও ছিলাম। তো ওইখানেও প্রায় 30-40টা হাতি একদিন দেখি আমার যে যে ঘরে থাকতাম রাত্রির বেলা দেখি চার দিয়ে ওই ঘরের চারপাশে ঘরটাকে ঘিরে রেখেছি। পরে বুঝলাম যে ওই ঘরটায়, আমি যে ঘরটা ছিলাম তার পাশের ঘরে ওরা নিয়েও গেল, পাশের ঘরে সব বস্তায় বস্তায় ভরা হচ্ছে আটা ছিল, আটা, হ্যাঁ হ্যাঁ, খায়, ভীষণ খায়। সেই আটা তাও কি করেছে, মানে কি সত্যি ওদের টিনের চাল ছিল তো, মানে সুর দিয়ে টিনের চাল উপরে দিয়ে, একদম উপরে দিয়েছে, হ্যাঁ, উপর থেকে এরকম করে বস্তাগুলো, মানে এবং ইন্টারেস্টিং, মানে বস্তা একজন নিচ্ছে তুলছে, একজনের দিচ্ছে, সে পিঠে নিয়ে জঙ্গলে দিচ্ছে, আর একটা তুলছে, সে পিঠে নিয়ে এরকম করতে করতে নিচে এসে সে একটা পিঠে নিয়ে জঙ্গলে যায়। 7-8টা বস্তা ছিল ওদের রেশনের, আচ্ছা রেশনের। পরে যেহেতু নিয়ে হলো আর কি, তখন এটা হচ্ছিল যখন বাড়ির মালিক তখন নানান ফাটকা টাটকা ফাড়াচ্ছিল, ওগুলো পাত্তাই দেয়নি, ও এরা ছিল কোনো গায়ে লাগে না ওদের, পাত্তাই দেয়নি। তারপরে ওরা ভুটানের দিকে চলে গেল। আচ্ছা, তারপর ওই নদীটা পার হতে পারে, ওরা ওই আমাদের নদী রাইডার নদী আর কি, আচ্ছা, ওই নদীটা পার হলে পরে ওই পাটটাই হচ্ছে ভুটান। ওকে, ভুটানের পাহাড়ে উঠে গেল, পাহাড়ের দিকে, মানে পাহাড়েই উঠে গেল আর কি, আমরা বুঝতে পারলাম, পরের দিন বুঝতে পারলাম সেটা। আর এটা একটা আমার জীবনের একটা খুব রোমাঞ্চক ব্যাপার। তখন আমার কাছে মোবাইলও ছিল না, ক্যামেরা কিছু ছিল না সেই সময়টা, অনেকটা বয়স কম। আর একটা বিষয়, সেটা আমার পরে হয়েছে, সেটা হচ্ছে হাতিদের না পাহাড় থেকে আমি নামতে দেখেছি, কিন্তু পাহাড় থেকে নামে না অদ্ভুত প্রক্রিয়া। আমি তখন এত আশ্চর্য হয়ে গেছিলাম, পিছন দিক দিয়ে নামে, পেছন দিক, সামনে দিক দিয়ে নামে না, হ্যাঁ, এরকম করে বসে আগে বসে আস্তে 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 পিছন দিকে নামে, এবং বাচ্চাগুলোকেও তাই ওই রকম ভাবেই শেখাতে সে নিচে নামায়। আমি দেখেছি, এটাও বক্সাতেই দেখেছি, বক্সাও না ঠিক, ওটা বক্সা নিয়ে একটা রেড, এটা 0 পয়েন্ট বলে, ওটা 0 পয়েন্ট, হ্যাঁ 0 পয়েন্ট, রাইট রাইট, ওই 0 পয়েন্টে ওটা দেখেছি, মানে ওরা নামবে যখন না পিছন দিক দিয়ে নামে, পিছন দিক দিয়ে না, ওইটা ডিপেন্ড করে হচ্ছে যে মানে হাতিদের পায়ের যে স্ট্রাকচারটা না, অদ্ভুত টাইপের স্ট্রাকচার। ওদের পায়ে অ্যাকচুয়ালি কি হয়, মানে ডিজিডিগ্রেড হয়, ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যান্টিগ্রেড হয়। ডিজিডিগ্রেড মানে হচ্ছে যে ওদের আঙুল সবসময় এরকম থাকবে, গন্ডার, জলহস্তি। প্ল্যান্টিগ্রেড হচ্ছে যে মানে যে এরকম বাঘ, হ্যাঁ, মানে ও গ্রিপিং করতে সুবিধা প্ল্যান্টিগ্রেড। হাতিরটা হচ্ছে সেমি ডিজিডিগ্রেড, মানে আমাদের দুর্মুজ হয় না, দুর্মুজেরটা কি হয়, দুর্মুজ তো এরকম আমরা বাড়ি দিচ্ছি, তো হাতিদের হচ্ছে যে এই আঙুলটা যখন এই যে হাড়ের যে গঠনটা এরকম, মুখগুলো কিন্তু এরকম আছে, যখন মাটিতে পড়বে তখন এরকম হয়ে যাচ্ছে, আবার ওঠার সময় এরকম হচ্ছে। সো ও গ্রিপিং করতে পারে না, কিন্তু ওর পায়ের নিচটা হচ্ছে এই জাস্ট লাইক সাকারের মতন কাজ করে। হ্যাঁ, টিকটিকি তো ধরে দেওয়ালে উঠতে পারে, ও তো দেওয়ালে উঠতে পারে না, কিন্তু গ্রিপিংটা ওরা অন্য টাইপের। ওই জন্য পাহাড়ের মধ্যে স্লিপারি জায়গায় ও খুব রিস্ক নিবে না, কিন্তু ও চাইলে যে পাথর ধরে ধরে উঠবে, সেই জিনিসটা ও পারে। আবার দেখি কি ওই নামছে তো আগে একটা গাছের উপরে জড়ায়, গাছ জড়ায়, ওটা আবার আস্তে আস্তে ছাড়ে, তারপর নামে, জড়ায় আবার আস্তে আস্তে ছাড়ে, আস্তে আস্তে বুদ্ধি, মানে ও বুদ্ধি মেন হচ্ছে যে এত ইন্টেলিজেন্ট। এবং নামার সময় ওঠার সময় আমি গারো হিলসে দেখেছিলাম, গারো হিলসে প্রচণ্ড কাদা, ঠিক আছে, এঁটেল মাটি আর কি ভর্তি থাকতো, তো ওইখান থেকে ও জেনারেলি পাহাড় থেকে নামার সময় স্লিপ করে, মানে স্লিপ মানে কি, ও সামনের পাটা দিয়ে এরকম করতো, তারপর পিছনের পা দিয়ে বসে যেত,
বসে যেত, আবার বাচ্চারা যেমন স্লিপ করে নামে করে নামতো হাতে। মজা। এটা আমি গাড়ো হিলসে দেখেছিলাম। এইখানে আমি দেখছি যে উল্টো হয়ে গেল, বাচ্চাগুলোও তাই। হ্যাঁ, আমরা এখানে রোহিণী বা মহানন্দায় আমরা দেখেছি সেন্সাসের সময়, এমনিও দেখেছি রোহিণীর থেকে একটু যদি উপরে বামনপুখরি থেকে মোটামুটি একটু হিল শুরু হয়। তো এখানে যখনই হিলসে ও ক্লাইম্ব করে, আমাদের এটাকে বলে রোহিণী খোলা নদী, ঠিক আছে, ওখান দিয়ে যখন ওপরে ওঠে তখন হচ্ছে পাথরের মধ্যে দিয়ে বাচ্চাকে ঠেলে ঠেলে উঠাচ্ছে। বাচ্চা উঠবে না, তাও ঠেলে ঠেলে, পিছনে মা থাকে, 52 সিনিয়র হাতি থাকে। তো হাতির ফ্যামিলিতে মূলত হচ্ছে যে বাচ্চাদেরকে ওরা জেনারেলি যেটা করে সেটা হচ্ছে যে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই এগিয়ে আসে। চারদিকে বাচ্চা ফার্স্ট প্রায়োরিটি, পেটের নিচে নিচে রাখে, পাশাপাশি রাখে। বাচ্চা হচ্ছে ওদের ফার্স্ট প্রায়োরিটি। দল পুরোপুরি ডিপেন্ডেন্ট থাকে, কারণ বাচ্চা তো ভবিষ্যৎ প্রজন্ম ওদের, এবং যেহেতু ভবিষ্যৎ প্রজন্ম ও তার জন্য জীবন দিয়ে দিবে। এবং বাচ্চার জন্য মারা যায় রেলে কাটা পড়ে মা হাতি, এরকম অজস্র আমাদের উত্তরবঙ্গে হয়েছে। আবার বাচ্চা মারা গেছে, দল ছেড়ে চলে গেছে, মা ছাড়তে পারেনি, সেরকম ঘটনাও আছে। মরা বাচ্চাকে নিয়ে সুরের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে হাতি, এরকমও আছে। রিসেন্টলি অনেক কটা ঘটনা আর কি হয়েছিল এরকম। তো এতটা টাচ আপ থাকে বাচ্চার সাথে যে বাচ্চা অন্ত আর কি সব কিছু। ঠিক আছে, আজকে তোমার সাথে তো হাতি নিয়ে গল্প তো শেষ হবে না, আবার কোনো আরেকদিন বসবো। অবশ্যই অবশ্যই। আরো অন্য কোনো গল্পের সাথে হাতির বিষয়ে আরো মানে এর সাইন্টিফিক জায়গাগুলো তোমার কাছে আমি একদম স্ট্রাকচার, যে ট্রাভেলিং, হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরেকদিন বসা যাবে। একদম একদম একদম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হাতি নিয়ে অভিযানের সাথে আমাদের যে আড্ডা চলল সেটা এখানে শেষ হচ্ছে। আগামী শনিবার ঠিক রাত 9টায় আমরা আবার হাতি প্রসঙ্গ নিয়ে অভিযানের সাথে মনে রাখবেন, আগামী শনিবার ঠিক রাত 9টায়। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the marginal.